শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো লেখক আকবর আলী খানের বই অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালে রাজনীতি। অধ্যায় 11, ভোটের খেল, সংখ্যালঘু নির্বাচিত সরকার ও একদিনের বাদশা। প্রস্তাবনা। ব্রিটিশ নাট্যকার টম স্টপার সুন্দরভাবে বলেছেন, "It is not the voting that is democracy, it is the counting." শুধু ভোটের ব্যবস্থা থাকলেই গণতন্ত্র হয় না। ভোট কিভাবে হিসাব করা হবে তার উপরেই নির্ভর করে ভোটের ফলাফল। জোসেফ স্তালিন তাই বলেছেন, "দ্য পিপল হু কাস্ট দ্য ভোট ডিসাইড নাথিং, দ্য পিপল হু কাউন্ট দ্য ভোট ডিসাইড এভরিথিং।" যারা ভোট পরিচালনা করেন তাদের কাজ শুধু জাল ভোট প্রত্যাখ্যান করাই নয়, তাদের সবচেয়ে বড় কাজ হলো ভোট গণনার সঠিক পদ্ধতি নিরূপণ। গণতন্ত্রের ধারণাটি অত্যন্ত সহজ, কিন্তু অনেক সময়ের বাস্তবায়ন সহজ নয়। তত্ত্বানুসারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়, কিন্তু সব ক্ষেত্রে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকে না। ধরুন, একটি দেশে 10টি দল রয়েছে, 10টি দলই প্রায় সমান জনপ্রিয়। সবচেয়ে জনপ্রিয় দলটি 11% ভোট পায়, আর বাকি 9টি দল মিলে 89% কাছাকাছি ভোট পায়। সবচেয়ে বেশি ভোট যে দল পায় তাকে বিজয়ী ঘোষণা করতে হলে যে দলটি 11% ভোট পেয়েছে তাকেই নির্বাচিত বলে ফলাফল প্রকাশ করতে হবে। অবশ্যই এ দলটি অন্য 9টি দলের চেয়ে বেশি ভোট পেয়েছে, কিন্তু দেশের 89% ভোটার এ দলকে ক্ষমতায় দেখতে চায় না। এই পরিস্থিতিতে যে দল বেশি ভোট পায় তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া কতটুকু যুক্তিযুক্ত হবে সে সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। ড্যানিস সি মুয়েলার গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতা নিরূপণ সম্পর্কে 8টি সূত্রের তালিকা প্রণয়ন করেছেন। 1. সংখ্যাগরিষ্ঠ বিধি। এই সূত্র অনুসারে যে ব্যক্তি 50%-এর একটি ভোট বেশি পাবেন তাকেই নির্বাচিত করা হবে। 2. উপর্যুপরি ব্যর্থ নির্বাচনের পর চূড়ান্ত পর্যায়ে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী নির্বাচন। যদি কোনো প্রার্থী প্রথম নির্বাচনে 50%-এর বেশি ভোট না পান, তাহলে যে প্রার্থী নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েছেন তাকে বাদ দিয়ে আবার নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পাবেন, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে যারা সবচেয়ে কম ভোট পান তাদের বাদ দিয়ে নির্বাচন চলতে থাকবে। এক পর্যায়ে যখন মাত্র 2জন প্রার্থী থাকবেন, তখন অবশ্যই একজন প্রার্থী 50%-এর বেশি ভোট পাবেন। 3. সবচেয়ে বেশি ভোট। যে ব্যক্তি সবচেয়ে বেশি ভোট পাবেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে এবং তার উপর দেশের শাসনভার দেয়া হবে। 4. কন্ডোরসেট নিয়ম। 2-এর অধিক প্রার্থী হলে প্রতি 2জন প্রার্থী নিয়ে একটি জোড়া তৈরি করতে হবে এবং প্রতিটি জোড়ায় আলাদা করে ভোট নেওয়া হবে। যে ব্যক্তি এই ধরনের নির্বাচনে সব প্রার্থীকে পরাজিত করবেন তাকেই নির্বাচিত ঘোষণা করতে হবে। 5. হেয়ার ব্যবস্থা। ভোটাররা প্রত্যেক প্রার্থীর মান অনুসারে নাম্বার দেবেন। যিনি সবচেয়ে কম নম্বর পাবেন তাকে প্রথমে বাদ দেওয়া হবে এবং আবার নির্বাচন করে যিনি সবচেয়ে কম নম্বর পাবেন তাকে বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত প্রার্থীর সংখ্যা 2 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের বাছাই নির্বাচন চলবে। 2জন প্রার্থী যখন হবেন তখন তাদের মধ্যে যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। 6. কুমস ব্যবস্থা। প্রত্যেক ভোটার প্রার্থীদের মধ্যে যাকে সবচেয়ে অযোগ্য মনে করেন তাকে চিহ্নিত করেন। যে প্রার্থী সবচেয়ে বেশি ভোটারদের দ্বারা অযোগ্য বিবেচিত হবে তাদের নাম বাদ দেওয়া হবে। এই পদ্ধতিতে আবার নির্বাচন হবে ও সবচেয়ে অজনপ্রিয় প্রার্থীকে বাদ দেওয়া হবে। এভাবে বাদ দিতে দিতে যে প্রার্থী শেষ পর্যন্ত টিকে থাকবেন তাকে নির্বাচিত করা হবে। 7. অনুমোদন ভোট। প্রত্যেক ভোটার সবচেয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।
যিনি সবচেয়ে বেশি সর্বোচ্চ পর্যায়ের পছন্দের ভোট পাবেন তাকে নির্বাচিত করা হবে। ৮. বরোদা গণনা পদ্ধতি। ভোটাররা প্রত্যেক প্রার্থীর স্বতন্ত্র মূল্যায়ন করবেন। যে প্রার্থী মূল্যায়নে সবচেয়ে বেশি ভোট পাবেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। উপরে উল্লেখিত প্রতিটি পদ্ধতিরই দুর্বলতা ও সবলতা রয়েছে। বাস্তবেদে প্রয়োগের সময়ে দুটি বিষয় দেখতে হয়। ১. নির্বাচন সম্পন্ন করতে কত সময় লাগবে ও ২. নির্বাচনে কত ব্যয় হবে। ফ্রান্স সহ কিছু দেশে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ভোটের শর্ত আরোপ করা হয়েছে। এর ফলে ফ্রান্সে রাষ্ট্রপতি নির্বাচন কয়েক পর্যায়ে হতে পারে। তবে সংসদীয় ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে ওপরের সূত্রগুলোর বেশিরভাগের প্রয়োগ সম্ভব নয়। যদি প্রতিটি নির্বাচনী এলাকার জন্য বারবার ভোট অনুষ্ঠানের ব্যবস্থা করতে হয় তবে তার বাস্তবায়ন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। যেখানে সংসদীয় গণতন্ত্র রয়েছে অথবা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী কলেজ ব্যবস্থা রয়েছে সেখানে মূলত দুই ধরনের পদ্ধতি দেখা যায়। একটি হলো যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তাকে নির্বাচিত করা। আরেকটি পদ্ধতি হলো আনুপাতিক হারে নির্বাচন। আনুপাতিক ব্যবস্থাতে প্রতি দল যে পরিমাণ ভোট পায় সে পরিমাণ আসন তারা পায়। এর ফলে সরকার পরিচালনা করতে হলে 50% বেশি ভোটারদের প্রতিনিধিদের একত্র করতে হবে। যেসব দেশে আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা চালু নেই সেই সব দেশে সংখ্যালঘু ভোট পেয়েও দোর্দণ্ড প্রতাপে দেশের শাসন করা সম্ভব। শুধু তাই নয়, তারা পুরো মেয়াদে দেশ শাসন করে। একবার নির্বাচিত হলে 4-5 বছর ভোটাররা কি ভাবছেন সেটা তোয়াক্কা না করে দেশ শাসন সম্ভব। এ ধরনের পদ্ধতিতে ভোটাররা রাষ্ট্রের মালিক নন, তারা মাত্র একদিনের বাদশা। নির্বাচনের দিন ছাড়া ভোটারদের রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা থাকে না। অবশ্য এ ধরনের ব্যবস্থা মোকাবিলা করার জন্য কোনো রাষ্ট্রে গণভোট বা নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার করার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই প্রবন্ধের মূল লক্ষ্য হলো বাংলাদেশে নির্বাচনের জন্য যে ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে তা কতটুকু গণতান্ত্রিক এবং এর উন্নয়নের প্রয়োজন রয়েছে কিনা তা পরীক্ষা করা। প্রবন্ধটি 5টি খণ্ডে বিভক্ত। প্রস্তাবনার পর দ্বিতীয় খণ্ডে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত দলকে নির্বাচিত করা হয় সেখানে শাসন ব্যবস্থা কতটুকু গণতান্ত্রিক তা পরীক্ষা করা হয়েছে। সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি প্রাপ্ত ভোট ব্যবস্থার সুফল এবং কুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তৃতীয় খণ্ডে আনুপাতিক নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এর সুবিধা অসুবিধাসমূহ বিশ্লেষণ করা হয়েছে। চতুর্থ খণ্ডে গণভোট এবং নির্বাচিত সরকারকে প্রত্যাহারের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে। পঞ্চম খণ্ডে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত সরকারের অভিজ্ঞতা। সাধারণত যেখানে সংসদীয় সরকার রয়েছে সেখানে অনেক ক্ষেত্রেই সবচেয়ে বেশি ভোটে সাংসদেরা নির্বাচিত হন এবং সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে হয় না। জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে একটি নির্বাচনী কলেজ প্রতিষ্ঠা করে। যে প্রার্থী নির্বাচনে কলেজে বেশি ভোট পান তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু সবসময় যে প্রার্থী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পান সে প্রার্থী নির্বাচনী কলেজে সবচেয়ে বেশি ভোট পান না। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন, এটাই সবার প্রত্যাশা। অথচ 2016 সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে সবশেষ হিসাবে ডোনাল্ড ট্রাম্প মোট ভোট পান 6,29,79,636 ভোট। হিলারি ক্লিন্টন ভোট পান 6,58,44,610 ভোট। গণভোটে হিলারি
28,64,974টি ভোট বেশি পান। অথচ নির্বাচনী কলেজ ভোটে হিলারি নির্বাচনে হেরে যান। নির্বাচনী কলেজে ট্রাম্প পান 306 ভোট আর হিলারি পান 232 ভোট। এই নির্বাচনে সাধারণ ভোটারদের মোট ভোট পড়ে 13,70,53,916টি। মোট প্রদত্ত ভোটের 2% বেশি ভোট পেয়েও হিলারিকে পরাজয় বরণ করতে হলো। অনুরূপভাবে 2000 সালে জর্জ বুশ প্রতিদ্বন্দ্বী আল গোরকে নির্বাচনী কলেজ ভোটে পরাজিত করে প্রেসিডেন্ট হন। নির্বাচনে পরাজিত আল গোর জনসাধারণের ভোটে 5,40,520টি ভোট বেশি পেয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন আরও 3টি ঘটনা দেখা যায়। 1824 সালে জন কুইন্স অ্যাডামস জনগণের ভোটে অ্যান্ড্রু জ্যাকসনের কাছে 38,000-এর বেশি ভোটে হেরে যান। অথচ নির্বাচনী কলেজের ভোটে তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1876 সালে নির্বাচনে স্যামুয়েল টিলড্রেন রাদারফোর্ড 2,52,000 ভোটে এগিয়েছিলেন, কিন্তু নির্বাচনী কলেজ পদ্ধতিতে তিনি হেরে যান। 1888 সালে বেঞ্জামিন হ্যারিসন 94,530 ভোটে হেরে যান। অথচ নির্বাচনী কলেজ ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী গ্লোভার ক্লিভল্যান্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই নজিরগুলো থেকে প্রতীয়মান হয় যে ট্রাম্পের নির্বাচিত হওয়ার ঘটনা মোটেও অদ্ভুত নয়। যেখানে সংখ্যাধিক্যের ভিত্তিতে সংসদ আসনে নির্বাচিত হয়, সেখানে সারা দেশের ভোটারদের মধ্যে সংখ্যাধিক্য না পেলেও ভোটে জেতা সম্ভব। যুক্তরাজ্যের সংসদীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ 2015। সারণী 11.1। যুক্তরাজ্য সংসদীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ 2015। দলের নাম রক্ষণশীল। প্রাপ্ত ভোটের শতকরা হার 36.9। মোট আসনে প্রাপ্ত আসনের হার 50.61। দলের নাম শ্রমিক দল। প্রাপ্ত ভোটের শতকরা হার 30.4। মোট আসনে প্রাপ্ত আসনের হার 35.58। দলের নাম এসএনপি। প্রাপ্ত ভোটের শতকরা হার 4.7। মোট আসনে প্রাপ্ত আসনের হার 8.5। দলের নাম লিবারেল ডেমোক্রেট। প্রাপ্ত ভোটের শতকরা হার 7.9। মোট আসনে প্রাপ্ত আসনের হার 0.9। দেখা যাচ্ছে যে মাত্র 36.9 ভোট পেয়ে রক্ষণশীল দল 50%-এর বেশি আসন পাওয়ার ফলে স্থিতিশীল সরকার পরিচালনা করতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাদের চেয়ে মাত্র 5.5% ভোট কম পেয়েছে শ্রমিক দল, অথচ তারা 35.5%-এর মতো আসন পেয়েছে। যুক্তরাজ্যের নির্বাচনে রক্ষণশীল দলের মতো একই ধরনের পরিস্থিতি কানাডা ও ভারতে দেখা যায়। সারণী 11.2-এ 2015 সালে কানাডায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ দেখা যাবে। কানাডায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ 2015। দলের নাম লিবারেল দল। প্রাপ্ত ভোটের শতকরা হার 39.4। মোট আসনে প্রাপ্ত আসনের হার 54.4। দলের নাম রক্ষণশীল দল। প্রাপ্ত ভোটের শতকরা হার 31.09। মোট আসনে প্রাপ্ত আসনের হার 29.2। দলের নাম নিউ ডেমোক্রেটিক দল। প্রাপ্ত ভোটের শতকরা হার 19.7। মোট আসনে প্রাপ্ত আসনের হার 13.0। দলের নাম ব্লক কুবেকোয়া। প্রাপ্ত ভোটের শতকরা হার 4.65। মোট আসনে প্রাপ্ত আসনের হার 2.9। দলের নাম গ্রিন দল। প্রাপ্ত ভোটের শতকরা হার 3.65। মোট আসনে প্রাপ্ত আসনের হার 0.02। কানাডাতে মাত্র 39.4% ভোট পেয়ে লিবারেল দল একটি স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠ সরকার পরিচালনা করছে। এবার সারণী 11.3-এ ভারতের 2014 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ দেখা যাবে। ভারতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ 2014।
দলের নাম বিজেপি। প্রাপ্ত ভোটের শতকরা হার ৩১। মোট আসনে প্রাপ্ত আসনের হার ৫১.৯। দলের নাম ভারতীয় কংগ্রেস। প্রাপ্ত ভোটের শতকরা হার ১৯.৩। মোট আসনে প্রাপ্ত আসনের হার ৮.১। দলের নাম বহুজন সমাজ পার্টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ৪.১। মোট আসনে প্রাপ্ত আসনের হার ০। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রাপ্ত ভোটের শতকরা হার ৩.৮। মোট আসনে প্রাপ্ত আসনের হার ৬.২। দলের নাম সমাজবাদী পার্টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ৩.০। মোট আসনে প্রাপ্ত আসনের হার ০.৯। দলের নাম এআইডিএমকে। প্রাপ্ত ভোটের শতকরা হার ৩.৩। মোট আসনে প্রাপ্ত আসনের হার ৬.৮। দলের নাম সিপিএম। প্রাপ্ত ভোটের শতকরা হার ৩.৩। মোট আসনে প্রাপ্ত আসনের হার ১.৭। দলের নাম ভারতীয় জনতা পার্টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ১.৭। মোট আসনে প্রাপ্ত আসনের হার ৩.৬। দলের নাম শিবসেনা। প্রাপ্ত ভোটের শতকরা হার ১.৯। মোট আসনে প্রাপ্ত আসনের হার ৩.৩। দলের নাম তেলেগু দেশম পার্টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ২.৫। মোট আসনে প্রাপ্ত আসনের হার ২.৯। দলের নাম অন্যান্য। প্রাপ্ত ভোটের শতকরা হার ২৫.৬। মোট আসনে প্রাপ্ত আসনের হার ১৪.৬। মজার ব্যাপার হলো বিজেপি সারা ভারতে মাত্র ৩১% ভোট পেয়েছে, অথচ সংসদে আসন পেয়েছে প্রায় ৫২%। এর ফলে স্থিতিশীল সরকার পরিচালনায় তাদের কোনো অসুবিধা নেই। যদিও ভারতের ৬৯% ভোটার বিজেপিকে ভোট দেয়নি। অন্যদিকে ছোট ছোট দলগুলো মাত্র ২৫.৬% ভোট পেয়েছে, অথচ আসন পেয়েছে মাত্র ১৪%। যখন দুটির বেশি দল নির্বাচনে অংশ নেয়, সেখানে ভোট ভাগাভাগি হয়ে সংখ্যালঘিষ্ঠের পক্ষেও বর্তমান নির্বাচন ব্যবস্থায় নিরঙ্কুশ জয়লাভ করা সম্ভব। আরেকটি উদাহরণ দেয়া যায়। ২০১৫ সালে দিল্লি বিধানসভার যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে আম আদমি পার্টি ৫৪.৩% ভোট পায়, অথচ ৭০টি আসনের মধ্যে ৬৭টি অর্থাৎ ৯৫.৭% আসন লাভ করে। অন্যদিকে বিজেপি ৩২.৩% ভোট পায়, আর আসন পায় মাত্র ৩টি বা মোট আসনের ৪.২%। কংগ্রেস ভোট পায় ৯.৭%, অথচ একটিও আসন পায়নি। এবার বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করা যেতে পারে। সারণী ১১.৪-এ বাংলাদেশের ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ দেখা যাবে। এ ধরনের নির্বাচনে আসন সংখ্যায় জনমতের সঠিক প্রতিফলন ঘটে না। এই ব্যবস্থাতে যারা ভোট ব্যবস্থাপনা করতে পারে, তাদের পক্ষে সংখ্যালঘু ভোট নিয়েও স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠ সরকার পরিচালনা করা সম্ভব। কাজেই শুধু সংখ্যাগরিষ্ঠ নীতির উপর প্রতিষ্ঠিত ভোট ব্যবস্থা কতটুকু সুষ্ঠু তা নিয়ে চিন্তাভাবনার অবকাশ রয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ৩৭.৪৬% ভোট পেয়ে ৪৮.৬% আসন পায়, অথচ ২০০১ সালে আওয়ামী লীগের ভোটের হার ৩৭.৪৬% থেকে বেড়ে ৪০.০৩% উন্নীত হলেও, অর্থাৎ শতকরা হারে বেশি ভোট পাওয়া সত্ত্বেও তাদের আসন সংখ্যা ৪৮.৬% থেকে ২০.৬% নেমে আসে। তেমনি ২০০১ সালের নির্বাচনে বিএনপি ৪০.৯৭% ভোট পেয়ে ৬৪.৩% আসন লাভ করে। আবার ২০০৮ সালের নির্বাচনে তাদের ভোটের হার ৪০.৯৭ থেকে ৩৩.২% নেমে আসে, অথচ তাদের আসন সংখ্যা
64.3% থেকে 10% নেমে আসে। স্পষ্টতই শুধু ভোটের সমর্থনের উপর এ ধরনের সংখ্যাগরিষ্ঠতা গড়ে ওঠে না। দ্বিতীয় সমস্যা হলো সংখ্যালঘু ভোটে নির্বাচিত যে সরকার সংসদে স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা অনায়াসে 5 বছর মেয়াদকাল পূর্ণ করে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা জনমতকে অগ্রাহ্য করে। বেশিরভাগ ক্ষেত্রেই ভোটাররা হন একদিনের রাজা। শুধু ভোটের দিনই তাদের কথা শোনা হয়। যেন তেন প্রকারে একবার নির্বাচিত হয়ে গেলে সেই সরকার ধরে নেয় যে ক্ষমতার উপর তাদের মৌরসি পাট্টা প্রতিষ্ঠিত হয়েছে। এই ধরনের পরিস্থিতি দুঃখজনক। অথচ পৃথিবীর বেশিরভাগ দেশেই দুই নির্বাচনের মাঝামাঝি সময়ে জনমত যাচাইয়ের কোনো প্রক্রিয়া থাকে না। এই প্রক্রিয়া দুই পদ্ধতিতে প্রতিষ্ঠা করা সম্ভব। একটি হলো গণভোট বা রেফারেন্ডাম অনুষ্ঠান, আর দ্বিতীয়টি হলো নির্বাচিত প্রতিনিধিদের ফিরিয়ে আনা বা রিকল পদ্ধতি প্রবর্তন করা। তবে সবচেয়ে বেশি ভোটের সংসদ নির্বাচন করার পদ্ধতি শুধু গণতান্ত্রিক রীতির পরিপন্থী সংখ্যালঘু সরকারই প্রতিষ্ঠা করে না। এই পদ্ধতির দুটি বিশেষ সুবিধাও রয়েছে। প্রথম বিশেষ সুবিধা হলো এই পদ্ধতিতে ভোটাররা তাদের নির্বাচনী এলাকা হতে তাদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন। এই ক্ষেত্রে তাই নির্বাচিত প্রার্থীদের তাদের নির্বাচনী এলাকার জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হয়। অন্যদিকে নির্বাচকেরাও ভোট দেওয়ার আগে যে প্রার্থী তাদের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারবেন তাকে পছন্দ করতে পারেন। কিন্তু আনুপাতিক হারে নির্বাচন হলে দলের প্রাপ্ত ভোটের ওপর প্রার্থী নির্বাচিত হন। ফলে প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী নির্বাচনকে প্রভাবিত করে না। এই ব্যবস্থা স্থানীয় ভোটারদের কাছে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত বিশেষ সুবিধা হলো সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচন করা হলে একটি দলের পক্ষে 50%-এর কম ভোট পেয়েও স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনে কোনো দলই 50%-এর বেশি ভোট পায় না। তাই এই ব্যবস্থার পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচন করলে দেশে বেশিরভাগ সময়ই বহু দলের সমর্থনে কোয়ালিশন সরকার প্রতিষ্ঠা করতে হয়। এ ধরনের কোয়ালিশন সরকার দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করে। 1971 সালে 196টি দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত সরকারসমূহের একটি সমীক্ষা করা হয়। এই সমীক্ষা থেকে দেখা যায় যে যেখানে আনুপাতিক হারে নির্বাচন হয়েছে সেখানেই সরকার অস্থিতিশীল। হিসেব করে দেখা যাচ্ছে যেখানে একদলীয় নির্বাচিত সরকার গড়ে 1107.9 দিন দেশ শাসন করে সেখানে কোয়ালিশন সরকারের স্থায়িত্বকাল মাত্র 624.5 দিন। আনুপাতিক প্রতিনিধিত্ব। নির্বাচনী ব্যবস্থায় প্রধানত দুই ধরনের প্রতিনিধিত্ব দেখা যায়। এক ধরনের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি ভোটের প্রতিনিধিত্ব নামে পরিচিত। এই ব্যবস্থাকে অনেকে ফার্স্ট পাস দ্য পোস্ট, যে আগে গোল করতে পারবে তারই জিত, অর্থাৎ এক ভোটে জিততে পারলেই কেল্লা ফতে বলে থাকেন। এই ব্যবস্থাকে উইনার টেক অল বা বিজয়ী দল সব পুরস্কার পাবে ব্যবস্থাও বলা হয়ে থাকে। দ্বিতীয় ব্যবস্থা হলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব হলে জয় শুধু একজন প্রার্থীরই হয় না, জয়ের ফলাফল আনুপাতিক হারে বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যায়। যদি জাতীয়ভাবে অনুপাত নির্ধারণ করা হয় তাহলে যে দল নির্বাচনে যে পরিমাণ ভোট পাবে সেই হারে সে দল সংসদে আসন পাবে। উদাহরণস্বরূপ 2014 সালে ভারতের নির্বাচন স্মরণ করা যেতে পারে। ভারতের প্রতিটি নির্বাচনী কেন্দ্রে যে সর্বোচ্চ ভোট পায় সে নির্বাচিত হয়। এর ফলে 31% ভোট পেয়ে বিজেপির পক্ষে 51.9% আসন পাওয়া সম্ভব হয়েছে। যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্ধারিত হতো তাহলে 31% ভোট পেয়ে বিজেপি 31% আসন পেত। অন্যদিকে বিভিন্ন ছোট দল 25.7% ভোট পেয়ে 14.6% আসন পেয়েছে। তারা প্রায় 25% আসন সংসদে পেত। কাজেই আনুপাতিক হারে নির্বাচন হলে তাতে ভোটারদের ইচ্ছা সঠিকভাবে প্রতিফলিত হয়। আনুপাতিক হারে নির্বাচনের বিভিন্ন ফর্মুলা রয়েছে।
কোথাও কোথাও সারা দেশের ভোটের উপরে আনুপাতিক হারে প্রার্থী নির্বাচিত হয়, আবার কোথাও কোথাও ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে আনুপাতিক হারে প্রার্থী নির্বাচিত হয়। কোথাও কোথাও আবার আনুপাতিক এবং সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যবস্থা পাশাপাশি রয়েছে। যেমন জার্মানিতে দু ধরনের নির্বাচনী এলাকা রয়েছে। প্রথমত, সারা দেশকে কতগুলো নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সংসদ নির্বাচিত হন। আবার সারা দেশে কয়েকটি নির্বাচনী এলাকা নিয়ে একটি বড় নির্বাচনী এলাকা গঠন করা হয়। এই ধরনের নির্বাচনী এলাকাতে যেসব সাংসদ নির্বাচিত হন তারা আনুপাতিক হারে নির্বাচিত হন। এই ব্যবস্থায় আনুপাতিক হারের সম্পূর্ণ সুফল না পাওয়া গেলেও সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থার কুফল অনেক কমে এসেছে। সারণী 11.5-এ পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থা দেখা যাবে। সারণী 11.5-এ 130টি দেশের নির্বাচন ব্যবস্থা বিশ্লেষণ করা হয়েছে। এই সারণী থেকে দেখা যাচ্ছে যে 130টির মধ্যে 88টি দেশেই বিভিন্ন ধরনের আনুপাতিক হারের নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। মাত্র 42টি দেশে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সাংসদেরা নির্বাচিত হন। এই 42টি দেশের প্রায় 90% দেশ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে বাংলাদেশে যে নির্বাচনী পদ্ধতি রয়েছে সেটি ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু পরবর্তীকালে কমনওয়েলথভুক্ত কোনো কোনো দেশ এই নির্বাচনী ব্যবস্থা থেকে বের হয়ে যায়। শ্রীলঙ্কায় আনুপাতিক হারে নির্বাচন প্রবর্তন করা হয়। অস্ট্রেলিয়াতে উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। নেপালের সর্বশেষ সংবিধানে আনুপাতিক আসন বণ্টন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্বের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমাদের নির্বাচনী ব্যবস্থা একমাত্র ব্যবস্থা নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে আনুপাতিক হারে নির্বাচন কাজ করছে এবং সংখ্যাগুরু ফর্মুলা বাদ দিয়ে অনেক দেশই এখন আনুপাতিক হারের দিকে ঝুঁকে পড়ছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে যে সংসদ সদস্যরা নির্বাচিত হন তারা কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠের শাসন সবসময় কায়েম করতে পারেন না। 2016 সালে মোদির নেতৃত্বে বিজেপির সরকার দুর্দণ্ড প্রতাপের সঙ্গে ভারত শাসন করেছে, অথচ বিজেপি ভোট পেয়েছে মাত্র 31%। 69% ভোটার বিজেপিকে ভোট দেয়নি। যুক্তরাজ্যে রক্ষণশীল দল একটি স্থিতিশীল সরকার পরিচালনা করছে, এরা মাত্র 36.9% ভোট পেয়েছে। শতকরা 63% ভোটারের এই সরকারের প্রতি সমর্থন নেই। অতি সম্প্রতি কানাডাতে লিবারেল দল 54.4% আসন পেয়ে সরকার গঠন করেছে, অথচ তারা ভোট পেয়েছে মাত্র 39.4%। প্রায় 60% ভোটার এ সরকারকে ভোট দেয়নি। এ ব্যবস্থাতে সংখ্যাগরিষ্ঠ ভোটের সংখ্যালঘু শাসন প্রতিষ্ঠা করা হয়। এজন্যই পৃথিবীর বেশিরভাগ দেশ আনুপাতিক হারের নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে। শুধু সংখ্যাগরিষ্ঠের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হলে দেশে সাধারণত দুটি দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ফরাসি সমাজবিজ্ঞানী দুর্বাগার এ বিষয়ে একটি সূত্র প্রণয়ন করেছেন। এটি দুর্বাগারের সূত্র নামে পরিচিত। এই সূত্রের প্রতিপাদ্য হলো দুটি। প্রথমত, সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রতিনিধিত্ব হলে সে দেশে দুটি দল প্রাধান্য লাভ করে। অন্যদিকে আনুপাতিক হারে নির্বাচন হলে বহুদলীয় ব্যবস্থা গড়ে ওঠে। দুর্বাগারের বক্তব্য হলো, যেখানে একটি ভোট বেশি পেলে আসন লাভ করা যায় সেখানে প্রতিযোগিতা প্রধানত দুটি প্রধান দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। দেশ পরিচালনায় ক্ষুদ্র দলগুলোর কোনো ভূমিকা থাকে না, তাই ক্ষুদ্র দলগুলো ক্রমশ দুর্বল হতে থাকে। অন্যদিকে যেখানে আনুপাতিক হারে নির্বাচন হয় সেখানে ক্ষুদ্র দলগুলো তাদের ভোটের অনুপাতে আসন পায়। এর ফলে সরকার পরিচালনায় অনেক ক্ষেত্রেই তাদের ভূমিকা থাকে, তাই ক্ষুদ্র দলগুলোর জনসমর্থন অব্যাহত থাকে। দুর্বাগারের বক্তব্যের পেছনে যুক্তি রয়েছে তা ঠিক, কিন্তু বাস্তবে যেসব দেশে সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থার মাধ্যমে নির্বাচন হয়
সেসব দেশের সর্বত্র ক্ষুদ্র দলগুলো অস্তিত্ব হারাচ্ছে না। ভারতে এই নির্বাচন ব্যবস্থার সত্ত্বেও অনেক ক্ষুদ্র দল কাজ করছে এবং অনেক ক্ষেত্রে ক্ষুদ্র দলগুলো বড় বড় প্রদেশ শাসন করছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত সরকারের যেসব দুর্বলতা, সেগুলো হচ্ছে আনুপাতিক হারের ব্যবস্থার পক্ষে প্রধান যুক্তি। এই যুক্তিগুলো নিম্নরূপ: ১. সংখ্যাগরিষ্ঠ ভোটে যেখানে প্রার্থী নির্বাচিত হন সেখানে নির্দলীয় ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে সামান্য পরিবর্তন হলে ফলাফলে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। সারণী 11.4-এ বাংলাদেশে নির্বাচনী বিশ্লেষণের ফলাফল থেকে এটি দেখা যাবে। 1996 সালে আওয়ামী লীগ 37.4% ভোট পেয়ে 48.6% আসন লাভ করেছিল, অথচ 2001 সালে নির্বাচনে তারা 40.3% ভোট পেয়ে মাত্র 20.6% আসন লাভ করেছিল। পক্ষান্তরে বিএনপি 1996 সালে 33.81% ভোট পেয়ে 38.6% আসন লাভ করে। 2001 সালে তাদের ভোটের হার 40.97% উন্নীত হয়, অথচ তাদের আসন সংখ্যা 64.33% উঠে যায়। 2001 সালের নির্বাচনে বিএনপির ভোট বাড়ে 7.16%, আর আসন সংখ্যা বাড়ে 25.7%। একই নির্বাচনে আওয়ামী লীগের ভোট বাড়ে 2.57%, অথচ আসন সংখ্যা কমে প্রায় 20%। আনুপাতিক হারে নির্বাচন হলে সামান্য ভোটের ব্যবধানে এত বড় পরিবর্তন হতো না। পক্ষান্তরে এই দুর্বলতাই সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থার দুর্নীতিকে উৎসাহিত করে। বাংলাদেশে 9 কোটির বেশি ভোটার রয়েছে। 300 আসন বিশিষ্ট জাতীয় সংসদে আনুপাতিক হারে একটি আসন লাভ করার জন্য মোট ভোটের প্রায় 0.33% পাওয়া প্রয়োজন। অর্থাৎ জাল ভোটের মাধ্যমে একটি আসন লাভ করতে হলে কমপক্ষে 3 লাখ ভোটের প্রয়োজন। অথচ সংখ্যাগরিষ্ঠ ভোটের একটি আসনে সামান্য ভোটের ব্যবধানে জয় সম্ভব। সেক্ষেত্রে জয়ের জন্য হয়তো 5 থেকে 10,000 ভোট জাল করাই যথেষ্ট হতে পারে। যদি ধরে নেই যে 10,000 ভোট জাল করে একটি দল সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থায় জয়লাভ করে, তাহলে 3 লাখ ভোট জাল করলে সেই দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে 30টি আসনে জয়লাভ করা সম্ভব। কিন্তু আনুপাতিক হারে প্রার্থী নির্বাচিত হলে দলটির পক্ষে মাত্র একটি আসনে জয়লাভ করা সম্ভব। কাজেই আনুপাতিক হারে নির্বাচন হলে ভোটে জালিয়াতির আশঙ্কা অনেক কমে যাবে। পক্ষান্তরে সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থায় ভোট চুরির প্রবণতা বাড়তে থাকবে। এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রেই সত্য নয়, উন্নত দেশের ক্ষেত্রেও সত্য। 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অল্প ভোটে জালিয়াতিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2. সংখ্যাগরিষ্ঠ নির্বাচন পদ্ধতির ফলে মনোনীত প্রার্থীদের রাজনৈতিক মান নেমে যায়। একজন জাতীয় নেতা সারা জীবন জাতীয় সমস্যা নিয়ে রাজনীতি করতে পারেন, কিন্তু তিনি যদি তার স্থানীয় সমর্থন বাড়ানোর জন্য কাজ না করেন, তাহলে তার স্থানীয় সমর্থন কমে যাবে এবং ভোটে তিনি হেরে যাবেন। কাজেই যেখানে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচন হয়, সেখানে প্রার্থীর মনোনয়নের সময় প্রার্থীর যোগ্যতা নয়, তার স্থানীয় জনপ্রিয়তার উপর জোর দিতে হয়। এর ফলে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে প্রার্থীদের মান নেমে যায়। সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচনের আগে রাজনৈতিক জোট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। জোটে এলাকায় আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা দেখা দেয়, তাই নির্বাচনের আগে দলগুলো জোটবদ্ধ হওয়ার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব জোট সুবিধাবাদের উপর গড়ে ওঠে এবং এর ফলে রাজনীতির মান নেমে যায়। 3. সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচন হলে সংখ্যালঘু সম্প্রদায় এবং ক্ষুদ্র দলগুলোর ভূমিকা সংকুচিত হয়ে যায়। ধরা যাক একটি দেশে 5% সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। যদি তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে তাদের ভোট নির্বাচনের উপর আদৌ কোনো প্রভাব ফেলবে না। কিন্তু আনুপাতিক হারে নির্বাচন হলে তারা 5% প্রতিনিধি পাবে। এর ফলে তাদের বক্তব্য বিবেচনায় নিতে হবে। সংখ্যালঘুদের সম্পর্কে যা সত্য তা ক্ষুদ্র দলগুলোর জন্য প্রযোজ্য। সুতরাং আনুপাতিক হারে নির্বাচন হলে
তা বহুদলীয় গণতন্ত্রের জন্য সুখবর। 4, যেখানে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচন হয় সেখানে স্থানীয় সরকার দুর্বল হয়ে যায়। যেহেতু সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচিত সাংসদ একটি বিশেষ ভৌগোলিক এলাকা থেকে নির্বাচিত হন, সেহেতু তাকে স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর ফলে স্থানীয় সরকারের কাজকর্মে তার হস্তক্ষেপ করতে হয়। কাজেই অনেক দেশের সংখ্যাগরিষ্ঠ নির্বাচন ব্যবস্থা স্থানীয় সরকারকে দুর্বল করে দেয়। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা সংখ্যালঘিষ্ঠ ভোটে নির্বাচিত হয়। একথা ভারত, যুক্তরাজ্য, কানাডা এবং বাংলাদেশের সম্বন্ধে সত্য। এর ফলে পৃথিবীর বেশিরভাগ দেশেই আনুপাতিক হারে নির্বাচনী ব্যবস্থা চালু করা হয়েছে। পৃথিবীর অনেক দেশেই যেখানে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি চালু রয়েছে সেখানে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালু করার দাবি উঠছে। ইতিমধ্যে অনেক দেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী পদ্ধতির পরিবর্তে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছে। যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেপালে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির স্থানে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি প্রবর্তিত হয়েছে। ব্রিটেনে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে, যদিও ব্রিটেনে তা সফল হয়নি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচনের পদ্ধতি দুটি কারণে পরিবর্তন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। ক, ব্যাপক জালিয়াতি। বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে, এ ধরনের অভিযোগ রয়েছে। এ জালিয়াতির একটি বড় কারণ হলো যেন তেন প্রকারে যদি এক ভোটেও তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করা সম্ভব হয় তাহলে তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব হয়। একবার সরকার গঠিত হলে জাল জালিয়াতির অভিযোগ চাপা পড়ে যায়। নির্বাচনী মামলার পদ্ধতি জটিল এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া অনেক সময় 5 বছরের মধ্যে সম্ভব হয় না। সুতরাং জালিয়াতি করে মনোনীত প্রার্থীকে নির্বাচিত করা গেলে সহজেই 5 বছর সরকার পরিচালনা করা সম্ভব। সরকার পরিচালনায় এত লাভ হয় যে সব দলই জালিয়াতির মাধ্যমে মনোনীত প্রার্থীদের নির্বাচিত করতে উৎসাহিত হয়। এর ফলে এরা গণপ্রশাসনকে কুক্ষিগত করে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়। যতদিন পর্যন্ত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচন পদ্ধতি চালু থাকবে ততদিন পর্যন্ত এই প্রবণতা কমার সম্ভাবনা কম। খ, রাজনৈতিক সংঘাতের স্থলে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা বৃদ্ধি। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ফল এবং বংশগত রাজনীতির দ্বন্দ্বের জন্য বাংলাদেশের সংঘাতের রাজনীতি বিরাজ করছে। এই সংঘাত এত তীব্র আকার ধারণ করেছে যে বিবাদমান দলগুলোর নেতাদের মধ্যে সামাজিক যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতি হিংসাত্মক কার্যকলাপকে উৎসাহিত করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে লেনদেনের প্রয়োজন রয়েছে। এ ধরনের লেনদেন দেশে যদি কোয়ালিশন সরকার প্রতিষ্ঠা বাধ্যতামূলক হয় তাহলেই সম্ভব হতে পারে, অন্যথায় তারা পরস্পরের দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে। এই অবস্থায় আনুপাতিক হারে নির্বাচন পরিস্থিতির উন্নতি ঘটাতে ও সংঘাতের রাজনীতিতে পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। বেশিরভাগ দেশেই যেখানে আনুপাতিক হারে নির্বাচন হয় সেখানে কোনো দলের পক্ষে অধিকাংশ ক্ষেত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয় না। তাই বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে কোয়ালিশন সরকার গঠন অনিবার্য হয়ে দাঁড়ায়। এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা ও লেনদেন ঘটে। অবশ্য এমন দাবিও করা হয় যে আনুপাতিক হারে নির্বাচন বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ালিশন সরকার প্রতিষ্ঠা করে। কোয়ালিশন সরকারের পক্ষে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না, ফলে অর্থনৈতিক অগ্রগতি ও সুশাসন ব্যাহত হয়। তবে এই আপত্তি যে পুরোপুরি ঠিক তার পক্ষে কোনো সুদৃঢ় প্রমাণ নেই। ভারতের সংখ্যাগরিষ্ঠ নির্বাচন পদ্ধতিতেও কোয়ালিশন সরকার গঠিত হয়েছে, কিন্তু কোয়ালিশন সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়নি। কাজেই কোয়ালিশন সরকার হওয়াটাই খারাপ এ ধরনের বক্তব্যের পক্ষে কোনো শক্ত যুক্তি নেই। বরং কোয়ালিশন সরকার গঠিত হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সাংঘর্ষিক প্রবণতা সেটা হ্রাস পায়। তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য হয়। এর সহযোগিতার মাধ্যমে
রাজনীতি আরও এগিয়ে চলে। বাংলাদেশের সামনে এখন 3টি সম্ভাবনা রয়েছে। 1. বর্তমান পদ্ধতি চালু রাখা এবং কোনো পরিবর্তন না করা। গত 3 দশকের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে এই সম্ভাবনা বাংলাদেশের জন্য সঠিক নয়। এর ফলে বাংলাদেশের সংঘর্ষের রাজনীতি ক্রমশ তীব্র হচ্ছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ক্রমশ বিপন্ন হচ্ছে। 2. আনুপাতিক হারে নির্বাচন। এটি প্রবর্তন করা হলে অনেকগুলো সুফল পাওয়া যাবে। প্রথমত, জালিয়াতির প্রবণতা দূর না হলেও অনেকাংশে হ্রাস পাবে। দ্বিতীয়ত, রাজনৈতিক সংঘর্ষের তীব্রতা কমে আসবে। তবে এর একটি বড় অসুবিধা হলো ভোটাররা আনুপাতিক হারে নির্বাচনকে গ্রহণ করতে রাজি নাও হতে পারেন। বর্তমান ব্যবস্থায় সব প্রার্থীকেই তার নির্বাচনী এলাকার ভোটারদের সন্তুষ্ট করতে হয়। এর ফলে ভোটার এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ভোটারদের সমস্যার সমাধানে এর সম্পর্ক অনেকটা কাজে লাগে। কাজেই নির্বাচনী এলাকা তুলে দেওয়ার পক্ষে অধিকাংশ ভোটারই হয়তো মত দেবেন না। 3. মিশ্র ব্যবস্থা। মিশ্র ব্যবস্থাতে সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থা একেবারেই তুলে দেওয়া হয় না। এখানে একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ ও আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। বাংলাদেশে দুভাবে মিশ্র ব্যবস্থা চালু করা যেতে পারে। একটি হলো বর্তমান সংসদে যে 300টি আসন আছে তার মধ্যে 150টি আসন বর্তমান পদ্ধতিতে ও বাকি 150টি আসনে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করা। দ্বিতীয় পদ্ধতি হতে পারে এখানে একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করা। নিম্নকক্ষে নির্বাচন সংখ্যাগরিষ্ঠ ভোটে এবং উচ্চকক্ষে নির্বাচন একই নির্বাচনের আনুপাতিক ফলাফলের ভিত্তিতে হতে পারে। সেক্ষেত্রে সব আইনই সংসদের উভয় কক্ষে পাশ করতে হবে। এই দুই ধরনের ব্যবস্থার ফলাফল কি হতে পারত সে সম্বন্ধে একটি প্রক্ষেপণ সারণী 11.6 দেখা যাবে। ওপরের বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে যদি 50% আসনেও আনুপাতিক হারে নির্বাচন হতো তবে কোয়ালিশন সরকার গঠন করতে হতো। যদিও 2008 সালে নিম্নকক্ষে কোয়ালিশনের প্রয়োজন হতো না, তবে উচ্চকক্ষে কোনো দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতো না। বাংলাদেশের জন্য 2 কক্ষ বিশিষ্ট একটি সংসদ প্রতিষ্ঠা করে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রার্থীদের জয়যুক্ত করা হলে এবং একই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আনুপাতিক হারে উচ্চতর কক্ষের সদস্যদের নির্বাচন হলে আনুপাতিক হারে সুফল পাওয়া যাবে। গণভোট, নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার ও সরকারের মেয়াদ। প্রাচীন এথেন্সে গণতন্ত্র ছিল প্রত্যক্ষ। সব ভোটারের শাসন ব্যবস্থায় অংশগ্রহণের অধিকার ছিল। আজকের পৃথিবীতে গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক। এখানে সরকার পরিচালনার দায়িত্ব সব ভোটারের হাতে নেই। জনগণ নির্বাচিত প্রতিনিধিদের সব ক্ষমতা অর্পণ করে। জনগণের পক্ষে দেশ শাসন করে নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা অনেক ক্ষেত্রেই সংখ্যালঘিষ্ঠদের ভোটে নির্বাচিত। একবার 4 বা 5 বছরের মেয়াদে নির্বাচিত হলে তারা পুরো মেয়াদ ধরে দেশ শাসন করে। নতুন সমস্যা বা নতুন পরিস্থিতির উদ্ভব হলেও তারা জনগণের কাছ থেকে নতুন ম্যান্ডেট গ্রহণ করে না। এই ধরনের ব্যবস্থায় জনগণ শুধু একদিনের বাদশা। ভোটের দিন জনগণ রাজা আর বাকি দিন সব দিনের নামে জনপ্রতিনিধিরা দেশ চালায়। প্রাচীন এথেন্সে একটি সুবিধা ছিল, মুষ্টিমেয় লোকের ভোটাধিকার ছিল, অধিকাংশ লোকের ভোটাধিকার ছিল না। কিন্তু বর্তমান বিশ্বে সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে সব প্রশ্নের সবার মত নেওয়া সম্ভব নয়। তাই জনগণের সব ক্ষমতা জনপ্রতিনিধিরা কুক্ষিগত করেছেন। তবে কোনো কোনো দেশে জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য নিম্নলিখিত 3 ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গণভোট, নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার, প্রতিনিধিদের মেয়াদ হ্রাস। গণভোট, ইংরেজিতে রেফারেন্ডাম শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ রেফেরো থেকে। রেফেরো শব্দের অর্থ হলো ফিরিয়ে আনা, অর্থাৎ জনগণের কাছে ফিরিয়ে আনা। রেফারেন্ডামের সংজ্ঞা হলো ডিরেক্ট ভোট ইন হুইচ অ্যান এন্টায়ার ইলেকশন ইজ আস্কড টু ভোট অন
পার্টিকুলার প্রপোজাল। এর মাধ্যমে যেসব প্রশ্নের সমাধান জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল তা ভোটারদের কাছে ফিরিয়ে আনা হয় এবং নির্দিষ্ট বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোট অনেক ধরনের হয়ে থাকে। কোনো কোনো দেশের সংবিধানে গণভোটের বিধান রয়েছে। এই ধরনের বিধান সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি প্রভৃতি দেশে রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সংবিধানে গণভোটের ব্যবস্থা নেই, কিন্তু অনেক অঙ্গরাজ্যের সংবিধানে রয়েছে। তবে যেসব দেশের সংবিধানে গণভোটের ব্যবস্থা নেই সেসব দেশেও আইন পরিষদ গণভোট অনুষ্ঠানের জন্য আইন পাশ করতে পারে। এমনকি সরকারের নির্বাহী আদেশেও গণভোট হতে পারে। তবে সব গণভোটের ফলাফল সরকারের জন্য বাধ্যতামূলক নয়। ফলাফল বাধ্যতামূলক করতে হলে গণভোটের বিধান সংবিধানে থাকতে হবে। গণভোট সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে পারে, আবার গণভোট ভোটারদের উদ্যোগেও অনুষ্ঠিত হতে পারে। সেসব ক্ষেত্রে গণভোটকে পিপলস ইনিশিয়েটিভ বা গণ উদ্যোগ বলা হয়ে থাকে। যেখানে গণ উদ্যোগের ব্যবস্থা রয়েছে সেখানে যাতে গণভোটের সংখ্যা অহেতুকভাবে না বাড়তে পারে সেই জন্য আইনি বিধিনিষেধ সৃষ্টি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মোট ভোটারের একটি উল্লেখযোগ্য অংশ দরখাস্ত না করলে গণভোট অনুষ্ঠিত হয় না, যথা 25% অথবা 33% অথবা 40%। উপরন্তু গণভোটের আগে নির্বাচন কমিশনকে সন্তুষ্ট হতে হবে যে জাল দস্তখত ছাড়া উদ্যোক্তারা এই শর্ত পূরণ করেছেন। গণভোটের পক্ষে প্রধান যুক্তি হল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত শুধু স্বল্প সংখ্যক গণপ্রতিনিধি নেবেন না। এই সিদ্ধান্তে সব নাগরিকের ভূমিকা নিশ্চিত করতে হবে। তবে এর ফলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কার্যকারিতা ক্ষুণ্ণ হয়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যুক্তি হল আজকের জনবহুল রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র অচল। উপরন্তু অনেক জটিল প্রশ্নের সমাধান সাধারণ ভোটারদের পক্ষে দেয়া সম্ভব নয়। এসব ক্ষেত্রে প্রাজ্ঞ গণপ্রতিনিধিরা উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ। তাদের সিদ্ধান্তই এইসব ক্ষেত্রে মেনে নেওয়া উচিত। উপরন্তু গণভোট ব্যবস্থা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে অচল করে দেয়। সরকারকে দেশ পরিচালনায় মনোনিবেশ না করে গণভোট নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবে অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র গণভোটের শান্তিপূর্ণ ফলপ্রসূ সহাবস্থান সম্ভব। এক্ষেত্রে সরকার যে কোনো বিষয়ের উপর গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারে। তবে জনসাধারণের উদ্যোগে গণভোটের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। উপরন্তু যখন খুশি গণ উদ্যোগে গণভোট করতে দেয়া যাবে না। প্রতি 2 বছর পর গণভোট অনুষ্ঠানের সুযোগ থাকবে। গণভোটের কমপক্ষে 1 বছর আগে গণ উদ্যোগে গণভোটের জন্য নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত করতে হবে, যাতে নির্বাচন কমিশন প্রস্তাবিত গণভোটের আইনগত বৈধতা বিচার করে দেখতে পারে। অবশ্যই গণভোট নির্বাচনের ব্যয় অনেক বাড়িয়ে দেয়, তাই গণভোটের ব্যাপারে সতর্কতার প্রয়োজন রয়েছে। কিন্তু গণভোটের কোনো ব্যবস্থা একেবারেই না থাকলে সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটারদের দ্বারা নির্বাচিত সরকারের স্বেচ্ছাচার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে রাজনীতি নিয়মতন্ত্রের পথ ছেড়ে অনিয়মতান্ত্রিকতার দিকে পা বাড়ায়। স্বাধীনতোত্তর বাংলাদেশে হরতালের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। দেশে গণভোটের ব্যবস্থা থাকলে অনেক ক্ষেত্রে হরতাল না করে পরিবর্তে গণভোটের উদ্যোগ নেওয়া যেত। বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে গণভোট সম্পর্কে নিম্নরূপ ব্যবস্থা নেওয়া যেতে পারে। ক. সংবিধান সংশোধন করে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থাকে স্বীকৃতি দিতে হবে। খ. সরকার যে কোনো সময় গণভোটের ব্যবস্থা করতে পারে, তবে জনগণের উদ্যোগে গণভোট 2 বছরে একবার অনুষ্ঠিত হবে। কোনো প্রস্তাব গণভোটে দিতে হলে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব নির্বাচনের কমপক্ষে 1 বছর আগে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হবে। গ. গণভোটের ফলাফল সরকারের জন্য বাধ্যতামূলক হবে। ঘ. গণভোট সম্পর্কে বিস্তারিত আইন সংসদ পাশ করবে।
প্রত্যক্ষ গণতন্ত্রের আরেকটি উপাদান হচ্ছে রিকল বা নির্বাচন কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো অঙ্গরাজ্যে এ ধরনের প্রথা চালু রয়েছে। এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 2003 সালে গভর্নর গ্রে ডেভিসকে প্রত্যাহারের ঘটনা স্মরণ করা যেতে পারে। ডেভিস 1998 সালে প্রথমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন এবং 2002 সালে 4 বছরের জন্য একই পদে পুনর্নির্বাচিত হন। বিদ্যুৎ বিভ্রাট ও অপ্রিয় কর আরোপের জন্য পুনর্নির্বাচনের কিছুদিনের মধ্যে তিনি জনপ্রিয়তা হারান। এ অবস্থায় জনগণ তাকে প্রত্যাহার বা রিকল করার উদ্যোগ নেয়। এর ফলে পুনর্নির্বাচনের 1 বছর পূর্ণ হওয়ার আগে জনগণের ভোটে তিনি অপসারিত হন। এই ধরনের ব্যবস্থা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে অত্যন্ত দুর্বল করে। তাই প্রাদেশিক সরকারে অপসারণের ব্যবস্থা থাকলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে এ ধরনের ব্যবস্থা চালু করা হয়নি। দ্বিতীয়ত, যেখানে সরকার প্রধানকে অপসারণ সম্ভব সেখানে এই ব্যবস্থা কাজ করে। কিন্তু সংসদীয় গণতন্ত্রে একজন বিশেষ সদস্য দেশ পরিচালনা করেন না। বিশেষ একজন সদস্যকে অপসারণ করলে সরকার পরিবর্তিত হবে না। তাই সংসদীয় গণতন্ত্রে রিকল ব্যবস্থা কাজ করে না। বাংলাদেশের ক্ষেত্রে তাই রিকল ব্যবস্থা ফলপ্রসূ হবে না। যে দেশে যত ঘন ঘন নির্বাচন হয় সে দেশে গণতন্ত্রের তত নিবিড় চর্চা হয়। যে দেশের সরকারের মেয়াদ যত দীর্ঘ সে দেশে নির্বাচনের পর রাজনৈতিক কর্মকাণ্ডে তত ভাটা পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হন। তাই রাষ্ট্রপতি নির্বাচন প্রতি 4 বছরে একবার হলেও কংগ্রেসের নির্বাচন প্রতি 2 বছরে একবার হওয়াতে প্রায় সবসময়ই রাজনীতি সক্রিয় জীবিত থাকে। বাংলাদেশে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর। এই সরকারকে সহজে অপসারণের কোনো পথ নেই। এর ফলে রাজনৈতিক অসন্তোষের নিয়মতান্ত্রিক সমাধান নেই। তাই হরতালের মতো অনিয়মতান্ত্রিক আন্দোলন দানা বাঁধে। অনেকে মনে করেন বাংলাদেশের সরকারের মেয়াদ 5 বছরের স্থলে 3 বছর বা 4 বছর করলে হরতাল কমে যাবে ও নির্বাচিত সরকার তাদের দায়িত্ব পালনে আরও যত্নবান হবে। তবে এ ধরনের পরিবর্তনে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এর ফলে উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা থাকবে না, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে। তাই হরতালের তীব্রতা কমানোর জন্য সরকারের মেয়াদ কমানোর চেয়ে গণভোট অনুষ্ঠান শ্রেয়। উপসংহার: বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থায় মূলত 2 ধরনের নির্বাচন সম্ভব। 1. সবচেয়ে বেশি ভোটে প্রতিনিধি নির্বাচন এবং 2. দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে নির্বাচন। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ভোট যে প্রার্থী পান তিনি নির্বাচিত হন, কিন্তু অনেক ক্ষেত্রেই সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত প্রার্থী 50% অনেক কম ভোট পান। কাজেই বেশিরভাগ সময়ই বাংলাদেশে যে সরকার গঠিত হয় সে সরকার প্রকৃত অর্থে সংখ্যালঘুদের সরকার, যদিও আইন অনুসারে সেটি সংখ্যাগরিষ্ঠদের সরকার হিসেবে কাজ করে। এই ব্যবস্থা কমনওয়েলথের সব দেশেই রয়েছে। কোনো কোনো কমনওয়েলথ দেশ সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করছে, যেমন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বিলাতে আনুপাতিক হারে নির্বাচনের দাবি নিয়ে একটি গণভোট হয়েছিল, কিন্তু গণভোটে আনুপাতিক হারে নির্বাচন পাশ হয়নি। সবচেয়ে বেশি লোকের ভোটে নির্বাচিত সরকারের কিছু অসুবিধা সত্ত্বেও এই ব্যবস্থার পক্ষে 2টি যুক্তি দেখানো হয়। প্রথম যুক্তি হলো, আনুপাতিক হারে নির্বাচন হলে ভোটাররা দলকে ভোট দেন এবং দল তাদের ভোটের ভিত্তিতে সংসদে তাদের প্রার্থী পাঠায়। এর ফলে নির্বাচিত প্রার্থীর সঙ্গে নির্বাচনী এলাকার জনগণের প্রত্যক্ষ সংযোগ থাকে না। বেশিরভাগ অঞ্চলের জনগণই এমন প্রতিনিধি চান যিনি তার নির্বাচনী এলাকার সমস্যা সম্পর্কে জানেন এবং এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এতে স্থানীয় সমস্যার সমাধান সহজ হয়। উপরন্তু নির্বাচিত প্রতিনিধি জনগণের সঙ্গে সরকারের যোগসূত্র রচনা করেন। জনগণের দাবি দেওয়া ও তদবির নির্বাচনী এলাকার প্রার্থীদের কাছে পেশ করা সহজ।
যদি আনুপাতিক হারে নির্বাচন হয় তবে জনগণ তাদের নিজেদের প্রয়োজনে নির্বাচিত প্রার্থীকে কাজে লাগাতে পারেন না। তবে বেশি লোকের ভোটে নির্বাচিত প্রতিনিধির বেলায়ও সব ক্ষেত্রে যে এই সুবিধা পাওয়া যায় তা নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক দল বাইরে থেকে বিখ্যাত অভিনেতা বা বিশিষ্ট কোনো ব্যক্তিকে নির্বাচনী এলাকায় মনোনয়ন দেন এবং দলের সমর্থনে তাকে নির্বাচিত করা হয়। এ ধরনের প্রতিনিধিরা স্থানীয় জনগণের কাজে লাগে না। উপরন্তু নির্বাচনী এলাকা থেকে প্রার্থী নির্বাচিত হলেও সেই প্রার্থী সবসময় জনগণের সঙ্গে কাজ করেন না। তাদের অনেকে নির্বাচনী এলাকায় তাদের শোষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন ও ত্রাসের রাজত্ব স্থাপন করেন। যদি এ ধরনের প্রতিনিধি নির্বাচিত হন তবে জনগণের বিশেষ কোনো উপকার হয় না। দ্বিতীয়ত, যেখানে সবচেয়ে বেশি ভোটে প্রার্থী নির্বাচিত হন সেখানে বেশিরভাগ সময়ই কোনো না কোনো রাজনৈতিক দল স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করে। কিন্তু যেই সব দেশে আনুপাতিক হারে নির্বাচন হয় সেই সব দেশে অধিকাংশ ক্ষেত্রেই কোয়ালিশন সরকার প্রতিষ্ঠা করতে হয়। জার্মানিতে দীর্ঘদিন ধরে কোয়ালিশন সরকারই দেশ শাসন করছে। ডেনমার্কে 1982 থেকে 2015 সাল পর্যন্ত কোয়ালিশন সরকার ছিল। তবে কোয়ালিশন সরকার শুধু যেখানে আনুপাতিক হারে নির্বাচন হয় সেখানেই গঠিত হয় না। অনেক ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি ভোটে সরকার নির্বাচিত হয় সেখানেও কোয়ালিশন সরকার গঠিত হয়। সম্প্রতি নিম্নোক্ত দেশসমূহে বিভিন্ন সময়ে কোয়ালিশন সরকার গঠিত হয়েছিল: অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, কেনিয়া, কসোভো, লাটভিয়া, লেবানন, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, ইউক্রেন, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। এমনকি 2010 থেকে 2015 পর্যন্ত বিলাতেও রক্ষণশীল দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয়েছিল। ভারতে 1977 থেকে 1979 সাল পর্যন্ত মোরারজি দেশাইয়ের নেতৃত্বে প্রথম কোয়ালিশন সরকার দায়িত্ব পালন করে। 1999 থেকে 2004 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে দেশ শাসন করেন। 2004 থেকে 2014 সময়কালে 13টি স্বতন্ত্র দল নিয়ে গঠিত ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স দেশ শাসন করে। কিন্তু কোয়ালিশন সরকারের ফলে ভারতের কোনো উল্লেখযোগ্য অবনতি হয়নি। কাজেই কোয়ালিশন সরকার হলেই শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এ ধারণা সঠিক নয়। বাংলাদেশের ক্ষেত্রে আনুপাতিক হারে নির্বাচনের প্রয়োজন শুধু এই জন্য নয় যে বর্তমান ব্যবস্থায় নির্বাচিত বেশিরভাগ সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে নির্বাচিত নয়। এটি অবশ্যই বড় সমস্যা, কিন্তু এর চেয়েও বড় দুটি সমস্যা বাংলাদেশে রয়েছে। প্রথমত, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অত্যন্ত বিতর্কিত। এখানে নির্বাচনে বিভিন্ন ধরনের জালিয়াতি ও কারচুপি হয়। জালিয়াতি রোধ করার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এইসব নির্বাচনের ফলাফল নিয়েও তর্ক বিতর্ক রয়েছে। বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা জালিয়াতিকে উৎসাহিত করে। এখানে একটি নির্বাচনী কেন্দ্রে একটি ভোট বেশি পেলেই নির্বাচিত হওয়া সম্ভব। এর ফলে প্রত্যেক প্রার্থী যত বেশি জাল ভোট দেয়া যায় তার চেষ্টা করেন। আনুপাতিক হারে নির্বাচন হলে ফলাফল এক ভোট বা স্বল্প সংখ্যক সংখ্যাধিক্যের ভিত্তিতে নির্ধারিত হয় না। সব দল যদি সমহারে জালিয়াতি করে তাহলে ফলাফলের উপরে জালিয়াতির কোনো প্রভাব পড়বে না। আনুপাতিক হারে নির্বাচন হলে একটি আসন লাভ করার জন্য প্রায় 3 লাখ ভোট জাল করতে হবে। যদি নির্বাচনের সুষ্ঠু পর্যবেক্ষণ ব্যবস্থা থাকে তাহলে বড় ধরনের জালিয়াতি বহুলাংশে হ্রাস করা সম্ভব। তাই আনুপাতিক হারে নির্বাচন হলে এখানে জালিয়াতির আশঙ্কা অনেক কমে যেতে পারে। বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় সমস্যা হলো 3 দশক ধরে এখানে সংঘর্ষের রাজনীতি চলছে। এক রাজনৈতিক দল যা করে অপর রাজনৈতিক দল তার বিরোধিতা করে। এই দ্বন্দ্ব এমন তিক্ত পর্যায়ে পৌঁছেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে পর্যন্ত ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত দুর্বল হয়ে গেছে। এ ধরনের সংঘাত চলতে থাকলে
দেশে কখনো গ্রহণযোগ্য প্রশাসন প্রতিষ্ঠা করা যাবে না। যেহেতু বর্তমান নির্বাচন ব্যবস্থায় একটি দলের পক্ষে 30 থেকে 40% ভোট পেয়েও সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব, সেহেতু দলগুলোর মধ্যে কোনো আদান প্রদান নেই। এক দলের পক্ষেই নির্বাচনে জিতে সরকারের সব সুবিধা কক্ষিগত করা সম্ভব। বর্তমান নির্বাচন পদ্ধতি চালু থাকলে এই সংঘাত হ্রাস করা যাবে না। যদি আনুপাতিক হারে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অনেক ক্ষেত্রেই কোয়ালিশন সরকার প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়বে। কোয়ালিশন সরকার প্রতিষ্ঠার জন্য দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করতে হবে এবং সংঘাতের বদলে সমঝোতার পথ খুঁজতে হবে। তাই বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাতে রাজনৈতিক সংঘাত হ্রাসের সম্ভাবনা রয়েছে। ওপরের দুটি যুক্তি বিবেচনা করে বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন রয়েছে। তবে এ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে যদি ব্যক্তির বদলে দলকে ভোট দিতে হয় তাহলে বিভিন্ন অঞ্চলের জনগণ সেটা পছন্দ নাও করতে পারেন। তাই বাংলাদেশে সরাসরি আনুপাতিক ব্যবস্থা প্রবর্তন না করে মিশ্র আনুপাতিক ব্যবস্থা চালু করা যেতে পারে। মিশ্র আনুপাতিক নির্বাচন নিম্নরূপে অনুষ্ঠিত হবে। ক, জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। খ, নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতে 300 আসনের জন্য নির্বাচন হবে। গ, একই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আনুপাতিক হারে উচ্চকক্ষে 300 সদস্য নির্বাচিত হবেন। ঘ, দেশের সব আইন সংসদের দুটি কক্ষে অনুমোদিত হতে হবে। এই ব্যবস্থার ফলে জালিয়াতি পুরোপুরি দূর হবে না, তবে নিম্নকক্ষে জালিয়াতি করে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া গেলেও উচ্চকক্ষে সেটা সম্ভব হবে না। এর ফলে প্রধান দলগুলোকে আলাপ আলোচনা এবং অনেক ক্ষেত্রে কোয়ালিশন সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। গণতান্ত্রিক তত্ত্ব অনুসারে দেশের শাসন ব্যবস্থার মালিক জনগণ। যদি কোনো সরকার জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারায় তাহলে তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়। যে সরকারই একবার দায়িত্ব গ্রহণ করে সে সরকার 5 বছরের আগে নির্বাচন করতে রাজি হয় না। পৃথিবীর কোনো কোনো দেশে নির্বাচিত প্রতিনিধি প্রত্যাহার করার জন্য রিকলের বিধান রয়েছে। পৃথিবীর কোনো দেশেই জাতীয় সরকারকে প্রত্যাহার করার ব্যবস্থা নেই। এর ফলে দেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বাংলাদেশে তাই রিকল পদ্ধতি প্রবর্তন করা যুক্তিযুক্ত হবে না। যদিও সরকারকে প্রত্যাহার করার বিধান করা সম্ভব নয়, কিন্তু সরকারের আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা জনগণের থাকা বাঞ্ছনীয়। পৃথিবীর অনেক দেশেই রেফারেন্ডাম বা গণভোট ব্যবস্থা প্রবর্তন করে জনগণকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই জনগণকে এই ক্ষমতা দিতে রাজি নয়। তারা মনে করে যেহেতু জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে, সুতরাং জনগণের পক্ষ থেকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে। তাই এই ধরনের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়ে দাঁড়ায়। তার ফলে দেশে হরতালের রাজনীতি সৃষ্টি হয়। বাংলাদেশে 3 দশক ধরে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বছরের পর বছর হরতাল করা হয়েছে, কিন্তু তাতে সমস্যার কোনো সমাধান করা যায়নি। এই ধরনের সমস্যার সমাধান হলো গণভোট অনুষ্ঠান। বাংলাদেশে হরতালের রাজনীতি ক্রমশ তীব্রতর হচ্ছে। হরতালের একমাত্র বিকল্প হলো গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা। তবে এই সুযোগ ঢালাওভাবে দেয়া যাবে না। গণভোট অনুষ্ঠান সম্পর্কে শাসনতন্ত্রে বিধান করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে গণভোট হবে ও কিভাবে গণভোট হবে সে সম্পর্কে আইন প্রণয়ন করা দরকার। ওপরের বিশ্লেষণ থেকে তাই একথা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন ও গণভোট অনুষ্ঠান প্রবর্তনের প্রয়োজন রয়েছে।